হাই এভরিবডি, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ক্লাস 8 এর ইংলিশ করাবো। আমার বিষয় আজকে ফ্রেজ অ্যান্ড ক্লজ। ক্লাস 8 এর জন্য খুবই ইম্পর্টেন্ট, শুধু ক্লাস 8 নয়, ক্লাস 9 এবং 10 এবং আরো উঁচু ক্লাসেও ফ্রেজ এবং ক্লজ সম্বন্ধে খুব ভালো ধারণা না থাকলে ইংলিশ ভালো করে শেখা যায় না এবং গ্রামারে অনেক নম্বর কমে যায়। তো যাই হোক, যে আমি আজকে যে পড়াবো সেটা ক্লাস 8 কে বেস করে পড়াবো। ফ্রেজ এবং ক্লজের একদম যে প্রাথমিক নলেজ সেটা আমি দেওয়ার চেষ্টা করব। তো ক্লাস 8 এর স্টুডেন্ট যারা আছো তোমরা, তারা কি করবে, তোমাদের টেক্সট বুকের পেজ নম্বর 47 পেজ খুলবে, ওখানে দেখবে ফ্রেজ এবং পেজ নম্বর 50 তে ক্লজ সম্বন্ধে আলোচনা আছে। টেক্সট বুকে যে অ্যাক্টিভিটি থাকে সেই অ্যাক্টিভিটিগুলোর মধ্যে। তো যাই হোক, আজকে আমাদের বিষয় হচ্ছে ফ্রেজ অ্যান্ড ক্লজ। তো আমাদের প্রথমে জানতে হবে ফ্রেজ এবং ক্লজ কি। তোমরা ছোটবেলায় বাক্য গঠন করতে শিখেছো। আমরা জানি যে কতগুলি শব্দ পাশাপাশি বসে মনের ভাব যদি সম্পূর্ণভাবে প্রকাশ পায় তাকে বলা হয় বাক্য। যেমন আই অ্যাম এ বয়, এটা তোমরা শিখেছো। কিন্তু একটা বাক্যে যতগুলো শব্দ আমরা জানি, প্রত্যেকটা শব্দে একটা পার্ট অফ স্পিচের অংশ। একটা শব্দ একটা পার্ট অফ স্পিচ। যেমন আই অ্যাম এ বয়, আই হচ্ছে ওখানে নাউন, অ্যাম হচ্ছে ভার্ব, বয় হচ্ছে নাউন। এইভাবে তোমরা শিখেছো। কিন্তু অনেক সময় আমরা দেখি যে বাক্য কিন্তু সহজ সরলভাবে শুধু এইভাবে হয় না, বাক্যের অনেক ধরন আছে। যে অনেক সময় বাক্যে কিছু শব্দ দেখি যে শব্দগুলো একসঙ্গে ব্যবহার হয়েছে এবং একটা জিনিসকে মিন করছে। তো এই জিনিসগুলো জানতে গেলে আমাদের জানতে হবে ফ্রেজ এবং ক্লজ। তো এটাকে বোঝানোর জন্য আমি প্রথমে 3টি বাক্য লিখেছি, বাক্যগুলিকে দেখবে। প্রথম বাক্য লিখেছি আই স এ ফক্স, আমি দেখেছিলাম একটি শেয়াল। আই স এ ফক্স উইথআউট এ টেল, আমি দেখেছিলাম একটি লেজ ছাড়া শেয়াল। আই স এ ফক্স হুইচ হ্যাড নো টেল, আমি দেখেছিলাম একটি শেয়াল যাহার কোনো লেজ ছিল না। এবার লক্ষ্য করো প্রথম যে বাক্যটা আই স, এখানে আইটা কি, এখানে হচ্ছে আই হচ্ছে সাবজেক্ট, তারপরে কি আছে ভার্ব, আর তারপরে কি আছে এটা বুঝতে পারছো অবজেক্ট। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এখানে অবজেক্টটা কি, দেখো ওয়ান ওয়ার্ড, একটা শব্দই অবজেক্ট হিসেবে ইউজ হয়েছে, তাই তো। ফক্স এখানে হচ্ছে নাউন, আমরা জানি যে শব্দ অবজেক্ট হিসেবে বসে তাকে নাউন বলা হয়। কিন্তু এই বাক্যটা দেখো আই সাবজেক্ট, স হচ্ছে ভার্ব, এ ফক্স উইথআউট এ টেল, এই সম্পূর্ণ জিনিসটা কিন্তু অবজেক্ট হিসেবে কাজ করছে। এখানে কিন্তু শুধু এ ফক্স ছিল অবজেক্ট, কিন্তু আমি দেখেছিলাম কি দেখেছিলাম, এ ফক্স উইথআউট এ টেল। তাহলে দেখলাম যে গ্রুপ অফ ওয়ার্ড হয়ে গেল, গোটাটাই হচ্ছে অবজেক্ট। এখানে কি হয়ে গেল, গ্রুপ অফ ওয়ার্ডস, তাই তো। পরের বাক্যটা দেখো আই স এ ফক্স হুইচ হ্যাড নো টেল, এখানে আবার আই হচ্ছে সাবজেক্ট, স হচ্ছে ভার্ব, আর এ ফক্স হচ্ছে অবজেক্ট। অবশ্যই এটা অবজেক্ট, কিন্তু এখানে আরেকটা অংশ আছে হুইচ হ্যাড নো টেল। এই অংশটা কি কাজ করছে, এটা একটা অংশ কি কাজ করছে, আই স এ ফক্স হুইচ হ্যাড নো টেল। দেখো হুইচ হ্যাড নো টেল কিন্তু একটা সমষ্টিগত শব্দ, সেটা কি করছে, যে ওই ফক্স সম্বন্ধে বলে দিচ্ছে, একটা অবজেক্ট সম্বন্ধে বলে দিচ্ছে, একটা নাউন সম্বন্ধে বলে দিচ্ছে। আর নাউন সম্বন্ধে যে বলে তাকে কি বলা হয়, অ্যাডজেক্টিভ। তাহলে এই কি কাজ করছে, এই হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করছে। তো এটা হচ্ছে একটা গ্রুপ অফ ওয়ার্ড, এটা কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করছে, এটা হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস। তাহলে দেখো এটা একটা সাধারণ বাক্য ছিল, আমাদের আজকে আলোচ্য বিষয় এটা নয়। আমরা আজকে এই দুটো ধরনের বাক্য নিয়ে আমরা আলোচনা করব। সেটা কি, যে এখানে দেখছি গ্রুপ অফ ওয়ার্ডস, সেটা কি হচ্ছে, অবজেক্টের কাজ করছে। তার মানে অবজেক্ট এর কাজ কে করে, নাউন করে। তাহলে এই গোটা অংশটা একটা নাউনের কাজ করছে। আবার এখানেও গ্রুপ অফ ওয়ার্ডস, এ কি কাজ করছে, এ আবার অ্যাডজেক্টিভের কাজ করছে, ফক্স সম্বন্ধে বলছে। তাহলে এখানে আমরা দুই ক্ষেত্রে দেখছি যে দুটোতে গ্রুপ অফ ওয়ার্ডস আছে,
দুটোই একটা বাক্যের ছোট অংশ হিসেবে কাজ করছে, আবার দুটোই কি করছে যে বাক্যে একটা পার্ট অফ স্পিচ হিসেবে কাজ করছে। এই অংশটা এখানে নাউন হিসেবে কাজ করছে, এই জিনিসটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। তো এই জিনিসটাকে বলবো আমরা ফ্রেজ, আর একে বলবো আমরা হচ্ছে ক্লজ। তো দুটোর মধ্যে ফ্রেজ এবং ক্লজের মধ্যে মিল কিন্তু অনেক। দুটোই গ্রুপ অফ ওয়ার্ডস, দুটোই বাক্যে পার্ট অফ স্পিচে কাজ করছে, আর দুটোই বাক্যের একটু বড় বাক্যের ছোট অংশ। তাহলে পার্থক্যটা কি? কি পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে? পার্থক্যটাই লক্ষ্য করা যাচ্ছে, দেখো ভালো করে। এ ফক্স উইদাউট এ টেল, এই অংশটুকুর মধ্যে কোনো সাবজেক্ট নেই, আছে কোনো সাবজেক্ট নেই, এবং কি কোনো ফাইনাইট ভার্বও নেই। কিন্তু এই অংশটাকে দেখো যে এখানে কিন্তু একটা ফাইনাইট ভার্ব আছে, হ্যাড। হ্যাড এখানে হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে ফ্রেজ এবং ক্লজের মধ্যে পার্থক্য যেটা মূল, সেটা হচ্ছে যে ফ্রেজের মধ্যে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, তার কোনো সাবজেক্ট থাকবে না, আর ক্লজের মধ্যে কিন্তু একটা ফাইনাইট ভার্ব অবশ্যই থাকবে, এবং সাবজেক্টও থাকতে পারে। এখানে হুইচটাকে সাবজেক্ট বলা যেতে পারে এখানে, কারণ ফক্সটাই হুইচ দ্বারা নির্ধারিত হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফ্রেজ আর ক্লজ, ফ্রেজ এন্ড ক্লজ কি একটা কিছু শব্দের সমষ্টি, যেটা বাক্যে একটা বড় বাক্যে বসে, গোটা বড় বাক্যের একটা ছোট অংশ, এবং সেই বাক্যে সাবজেক্ট এবং সেই বাক্যকে পার্ট অফ স্পিচ হিসেবে কাজ করে। তো আমরা কিছু প্রথমে পার্থক্যটা একটু ভালো করে বুঝে নেব। ফ্রেজ, ক্লজ, তাহলে দুটো কি পার্থক্য? প্রথমে মিলটা আমরা দেখে নিই, যে ফ্রেজে কি বলছে? গ্রুপ অফ ওয়ার্ড, গ্রুপ অফ ওয়ার্ডস। ক্লজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস। এই দুটো হচ্ছে মিল। তারপরে কি মিল আছে? যে স্মল পার্ট অফ সেন্টেন্স, 2 নম্বরে এরও একই তাই, স্মল পার্ট অফ এ সেন্টেন্স। 3 নম্বর কি? 3 নম্বরে মিল পাবো আমরা, সেটা হবে অ্যাক্ট অ্যাজ এ পার্ট অফ স্পিচ। এটাও তাই বলে, এটা হচ্ছে অ্যাক্ট অ্যাজ এ পার্ট অফ স্পিচ। কিন্তু 4 নম্বর যে জিনিসটা, সেখানে এদের পার্থক্য হয়ে যাচ্ছে। ফ্রেজে কি? যে নো সাবজেক্ট অর ফাইনাইট ভার্ব, কিন্তু এখানে কি হবে? এই জায়গায় চলে আসবে হচ্ছে, ক্লজের ক্ষেত্রে চলে আসবে যে হ্যাভ এ সাবজেক্ট অর ফাইনাইট ভার্ব। এই জায়গাটাই হচ্ছে এদের হচ্ছে মূল পার্থক্য, ফ্রেজ এবং ক্লজ। ক্লাস 8 যেটা থাকে, যে একটা বাক্য দেওয়া থাকলো, সেই বাক্যে কোনো একটা শব্দগুচ্ছের মধ্যে আন্ডারলাইন করা থাকে, সেটা চিনতে হয় যে এটা কোন ফ্রেজ বা কোন ক্লজ। তাহলে প্রথমে আমাদের ফ্রেজ এবং ক্লজের পার্থক্যটা আমরা জেনে নিলাম। এরপরে আমরা ডিটেইলসে যাব ফ্রেজ সম্বন্ধে। আমরা একটু আগে দেখলাম যে ফ্রেজ কি করে? বাক্যে একটা পার্ট অফ স্পিচের কাজ করে। তাহলে নিশ্চয়ই যতগুলো পার্ট অফ স্পিচ আছে, প্রত্যেকটিরই আলাদা আলাদা ফ্রেজ হওয়া উচিত। নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, ভার্বাল ফ্রেজ আছে। এরকম অনেক পার্থক্য আছে, অনেক ভাগ আছে। কিন্তু আমাদের ক্লাস 8 সিলেবাসে আমাদের পড়তে হবে 3 ধরনের ফ্রেজ। একটা হচ্ছে নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ,
আর হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। ক্লাস 8 এর পরীক্ষার ফ্রেজ থেকে কিন্তু প্রশ্ন আসবে, সেকেন্ড সামেটিভে মাস্ট প্রশ্ন হবে এবং ফাইনাল পরীক্ষাতেও প্রশ্ন হবে। যে একটা বাক্য দেওয়া থাকবে সেখান থেকে তোমাকে চিনতে হবে যে কোন ফ্রেজ এটা। তো সেটা জানতে গেলে আমাদের আগে প্রথমে জেনে নিতে হবে যে আমাদের সিলেবাসে আছে ফ্রেজ 3 প্রকার: নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ আর অ্যাডভার্ব ফ্রেজ। তাহলে কাজটা কি করতে হবে? খুবই সহজ, যে প্রথমে ফ্রেজ এবং ক্লজের মধ্যে পার্থক্যটা জানতে হবে। আমি সেটা আগে শিখিয়ে দিয়েছি, পরে আমি আরো যাবো, ক্লজ যখন যাবো আরো বিস্তৃত শেখাবো। তো প্রথমে জানতে হবে এটা ফ্রেজ না ক্লজ। এবার সেই ফ্রেজটা যদি নাউনের কাজ করে তাহলে সেটা হচ্ছে নাউন ফ্রেজ, যদি অ্যাডজেক্টিভের কাজ করে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, আর সেই অংশটা যদি অ্যাডভার্বের কাজ করে তাহলে সেটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। এটা তো সহজভাবে বলে দিলাম, কিন্তু এতে তো আর তোমরা বুঝতে পারবে না, আমি আরো ডিটেইলসে যাচ্ছি। প্রথমে আমি শুরু করব নাউন ফ্রেজ দিয়ে, যে কিভাবে আমি চিনবো যে একটা বাক্যে নাউন ফ্রেজ কি আছে কিনা। তো নাউন ফ্রেজ চিনতে গেলে আমাকে জানতে হবে প্রথমে নাউন কাকে বলে। আমরা জানি নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, কোনো কিছু নাম বোঝালে তাকে নাউন বলা হয়। কিন্তু এইটুকু জানলে কিন্তু আমাদের হবে না, আমাদের এখন জানতে হবে যে নাউন একটি বাক্যে কি কি কাজ করে, কি কি ফাংশন আছে নাউনের। সেই ফাংশনটা যদি আমরা জানতে পারি তাহলে আমরা নাউন ফ্রেজ খুব সহজে চিনতে পারবো। তাহলে আমরা প্রথমে জেনে নিব যে নাউনের একটা বাক্যে কি কি ফাংশন। প্রথমে কি হবে, যে এই বাক্যে সাবজেক্ট হিসেবে বুঝতে হবে, সাবজেক্ট অফ এ ভার্ব। দুই হচ্ছে অবজেক্ট অফ এ ভার্ব। তিন অবজেক্ট টু এ প্রিপজিশন। আর চার হচ্ছে কমপ্লিমেন্ট। আরো অনেক কাজ আছে, নাউনের কাজ আরো অনেক আছে বাক্যে, কিন্তু তোমাদের ক্লাস 8 এর জন্য এই চারটা জানা যথেষ্ট। যে একটা নাউন বা নাউন ফ্রেজ বাক্যে মূলত চারটি কাজ করবে। কি? বাক্যের শুরুতে বসে সাবজেক্টের কাজ করবে, অথবা বাক্যের শেষে বসে অবজেক্টের কাজ করবে, বা একটা প্রিপজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহার হবে, অথবা কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার হবে। এবার আমি একটা এক্সাম্পল দিয়ে, প্রত্যেকটির একটা করে এক্সাম্পল দিয়ে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। সাবজেক্ট অফ এ ভার্ব, ধরো একটা বাক্য লিখছি, টু এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ। To take exercise is good for health. দেখো এখানে একটা বাক্য দেখো, টু টেক এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ। বলো তো এখানে ফ্রেজ কোনটা? তোমরা ঠিকই ধরেছো, এখানে ফ্রেজ হচ্ছে টু টেক এক্সারসাইজ, এটা হচ্ছে ফ্রেজ। কেন আমরা এটাকে ফ্রেজ বলবো? ভালো করে লক্ষ্য করো যে আমি যদি এই জিনিসটাকে ঢাকিয়ে দেই ইজ গুড ফর হেলথ, বাক্যটা ইনকমপ্লিট হয়ে যাচ্ছে, যেন বাক্যের সাবজেক্ট নেই। এই অংশটা খুলে দিলে এখান থেকে যদি ঢাকিয়ে দেই এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ, এক্সারসাইজ সাবজেক্ট হিসেবে কাজ করছে, কিন্তু আমি তার আগে কিছু লিখেছি টু টেক এক্সারসাইজ। সম্পূর্ণটা যখন আমি দেখছি তখন দেখছি যে এই সে তিনটা শব্দটা কিন্তু রিলেটেড ওয়ার্ড, এটা পরস্পরের সঙ্গে সম্পর্কিত। এই বাক্যে এদেরকে কিন্তু আলাদাভাবে ইউজ করা যাবে না। টু টেক এক্সারসাইজ গোটাটা মিলে কি কাজ করছে? সাবজেক্টের কাজ করছে। আর এটা কি? এটা একটা ফ্রেজ না ক্লজ? কি বলেছি যে কিছু শব্দের যদি সমষ্টি হয় তাহলে ফ্রেজও হতে পারে, ক্লজও হতে পারে। এবার ফ্রেজ এবং ক্লজ কি করে চিনবো? দুটোই শব্দের সমষ্টি। পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে ফাইনাইট ভার্ব থাকে। এখানে দেখো টু টেক, এখানে কিন্তু একটা ভার্ব আছে, কিন্তু এটা কিন্তু ফাইনাইট ভার্ব না, এটা হচ্ছে ইনফিনিটিভ। তাহলে আমাকে আগে এটাও জানতে হবে যে ফাইনাইট ভার্ব কাকে বলে। ফাইনাইট ভার্ব কাকে বলে? যে ভার্ব বাক্যের সাবজেক্টের টেন্স অনুযায়ী বা বাক্যের ভয়েস অনুযায়ী সহজে পরিবর্তন হয়ে, বাক্যের সাবজেক্ট চেঞ্জ হলে, তার পার্সেন্ট চেঞ্জ হলে, তার নাম্বার চেঞ্জ হলে ভার্বটাও চেঞ্জ হয়ে যায়, সেই ভার্বটাকে আমরা বলি ফাইনাইট ভার্ব। আর যে ভার্বগুলোর পরিবর্তন হয় না, টেন্স পরিবর্তন করবে কিন্তু ভার্বের রূপে পরিবর্তন হবে না, তাই বলা হয়
নন ফাইনাইট ভার্ব। যেমন ধরো টু টেক এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ, এই বাক্যটা প্রেজেন্ট টেন্সে ছিল, আমি যদি পাস্ট টেন্সে বানাই কি হবে? টু টেক এক্সারসাইজ ওয়াজ গুড ফর হেলথ, টু টেক টেকই থেকে যাবে, তো এটা হচ্ছে ইনফিনিটিভ। তো সেটা একটা আলাদা চ্যাপ্টারই আছে, ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব, তোমরা গ্রামার বই দেখে নিবে, ওটা আলোচনা বেশি দূর গেলে আমাদের আজকে এটা শেষ করা যাবে না। তো যাই হোক, তাহলে দেখতে পাচ্ছ যে এটাতে কোনো সাবজেক্ট নেই, টু টেক এক্সারসাইজ এই অংশটুকুর মধ্যে কিন্তু এর সাবজেক্ট নেই, এই গোটাটাই কিন্তু এই বাক্যের সাবজেক্ট হিসেবে কাজ করছে, কিন্তু এইটুকু অংশের মধ্যে কিন্তু কোনো সাবজেক্ট নেই। আর এটা কি হিসেবে কাজ করছে? এই বাক্যের সাবজেক্ট হিসেবে কাজ করছে। আর যে সাবজেক্ট হিসেবে কাজ করে তাকে কি বলে? তাকে বলে নাউন ফ্রেজ। এই কাজটা কে করে? নাউন ফ্রেজ করে। তাহলে এটা কি হয়ে গেল? এটা হচ্ছে নাউন ফ্রেজ। তবে আরেকটা एग्जांपल দেখো, the prize is for the best boy of the class। তাহলে এখানে দেখো তো, এখানে ফ্রেজ কোনটা? the prize is for the best boy of the class। এখানে দেখো তোমরা ঠিকই ধরেছো, for the best boy of the class। তাহলে এখানে কি কাজ করছে? এখানে for, এই যে প্রিপজিশন, এটা হচ্ছে একটা প্রিপজিশন, এর অবজেক্ট হিসেবে কাজ করছে। তাহলে এটা আমাদের অ্যাকচুয়ালি एग्जांपल হচ্ছে দিলাম আমি অবজেক্টিভ প্রিপজিশন। তাহলে এই কাজটা যে করবে, এটা একটা ফ্রেজ, দ্য বেস্ট বয় অফ দ্য ক্লাস, এর মধ্যে দেখো কোনো ফাইনাইট ভার্ব নেই, এই অংশটার মধ্যে কোনো ফাইনাইট ভার্ব নেই, এটা কিছু শব্দের সমষ্টি। একে কিন্তু এই বাক্যে এটা কিন্তু রিলেটেড ওয়ার্ড, এদেরকে একসঙ্গেই একটা পার্ট অফ স্পিচ হিসেবে ব্যবহার করা হয়েছে। আরো একটা एग्जांपल দেব, the child refused to answer my question। তাহলে এখানে হচ্ছে ফ্রেজ কোনটা? the child refused to answer my question। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, refused to answer my question এটা হচ্ছে ফ্রেজ। কেন ফ্রেজ বলবো? এখানে দেখো যে এটা টু আনসার আছে, এটা ভার্ব, কিন্তু এটা ফাইনাইট ভার্ব না, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, এটা ইনফিনিটিভ। তো এখানে দেখতে পাচ্ছি যে কোনো ফাইনাইট ভার্ব নেই, সেজন্য আমরা এটাকে ক্লজ বলতে পারবো না। আর এটা কি কাজ করছে? দ্য চাইল্ড রিফিউজড, অস্বীকার করেছে। কি অস্বীকার করেছে? আমরা জানি বাক্যের ক্রিয়াকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করা হয়, তার যদি উত্তর আমরা পাই, সেই উত্তরটা যদি ডান দিক দিয়ে আসে তাহলে সেটা হচ্ছে অবজেক্ট, আর যদি বাম দিক থেকে আসে তাহলে সেটা হচ্ছে সাবজেক্ট। তাহলে দ্য চাইল্ড রিফিউজ টু আনসার মাই কোশ্চেন, কি রিফিউজ করেছে? টু আনসার মাই কোশ্চেন। তাহলে এটা কি হিসাবে ব্যবহৃত হয়েছে? অবজেক্ট হিসাবে। তাহলে অবজেক্ট হিসাবে কি ব্যবহৃত হয়? অবজেক্ট হিসাবে অবজেক্ট অফ এ ভার্ব, এই ভার্বের হচ্ছে অবজেক্ট, তাহলে এটা হয়ে গেল নাউন ফ্রেজ। বুঝা গেল? এরপর হচ্ছে 4 নম্বর, আমরা একটা কমপ্লিমেন্টের উদাহরণ দেব। সেটা হচ্ছে, তোমরা তো চিনো রোহিত শর্মা, আমাদের গ্রেট ক্রিকেটার। রোহিত শর্মা was the man of the match। তাহলে এখানে ফ্রেজ চেনা খুবই সহজ, এখানে ফ্রেজ হচ্ছে the man of the match। আচ্ছা, এবার the man of the match এখানে কি কাজ করছে দেখো তো। ম্যান অফ দ্য ম্যাচ কার সম্বন্ধে বলছে? ম্যান অফ দ্য ম্যাচটা কে? রোহিত শর্মা। দেখো, এই হচ্ছে রোহিত শর্মা সম্বন্ধে কিছু বলে দিচ্ছে। এটা হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কাকে বলে? যে অবজেক্ট আর কমপ্লিমেন্টের মধ্যে কিন্তু পার্থক্য আছে। অবজেক্ট হচ্ছে বাক্যের কর্তা যে কাজটি করে সেটা হচ্ছে অবজেক্ট, আর কমপ্লিমেন্ট কি? কমপ্লিমেন্টও কিন্তু ওই ভার্বের পরেই বসে। অনেকে অবজেক্ট এবং কমপ্লিমেন্টকে গুলিয়ে ফেলে, কিন্তু কমপ্লিমেন্ট সম্পূর্ণ আলাদা। কমপ্লিমেন্ট হচ্ছে সেই শব্দ বা শব্দগুচ্ছ যেটা বাক্যের কোনো সাবজেক্ট বা বাক্যের অন্য কোনো অবজেক্ট সম্বন্ধে অতিরিক্ত তথ্য দিবে, তার সম্বন্ধে কিছু বলে দিবে, তার দোষগুণ অবস্থা বলবে না, তার পরিচয় দিবে। তো এখানে রোহিত শর্মাটাকে দ্য ম্যান অফ দ্য ম্যাচ।
তাহলে এটা সাবজেক্ট সম্বন্ধে বলছে, সেই জন্য এটা হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট দাও, আমরা বলি কমপ্লিমেন্ট, আমাকে খুব ভালো কমপ্লিমেন্ট দিয়েছে, তো এটা হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে কমপ্লিমেন্ট হিসেবে কাজকে করে একটা হচ্ছে নাউন, তাই এটা হচ্ছে নাউন ফ্রেজ। তাহলে আশা করি বোঝা গেল যে তোমাদের পরীক্ষার প্রশ্নটা কিভাবে আসে। প্রশ্ন আসবে একটা লাইন দিয়ে দিল, দ্য প্রাইজ ইজ ফর দ্য বেস্ট বয় অফ দ্য ক্লাস। খুব যদি সহজ প্রশ্ন হয় তাহলে কি করবে, একটা আন্ডারলাইন করা থাকবে এবং বলবে যে টেল দ্য ফ্রেজ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস, যে আন্ডারলাইন ওয়ার্ড আছে তার হচ্ছে ফ্রেজের নাম বলো। তখন তোমাকে বুঝে নিতে হবে যে সেটা কোন ফ্রেজ, নাউন ফ্রেজ না অ্যাডজেক্টিভ ফ্রেজ না অ্যাডভার্ব ফ্রেজ। আবার এইভাবে আসতে পারে যে আন্ডারলাইন দ্য ফ্রেজ অ্যান্ড নেম ইট, যে আমার ফ্রেজটাকে আন্ডারলাইন করো, নিজের থেকে আন্ডারলাইন করতে হবে এবং সেখানে বলতে হবে যে এটা কোন ফ্রেজ। এবার আমরা চলে যাব হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজে। বাকি আছে। এবার হচ্ছে আমরা শিখবো হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে নাউন ফ্রেজ কি ছিল, যে ফ্রেজ বাক্যে নাউনের কাজ করবে তাকে বলবো নাউন ফ্রেজ। একভাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ খুবই সহজ, যে ফ্রেজ বাক্যে অ্যাডজেক্টিভের কাজ করবে তাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে একটা एग्जांपल দেখে নিন। অ্যাডজেক্টিভ আগে, তার আগে জানতে হবে আমাদের যে অ্যাডজেক্টিভের কাজ কি বাক্যে, অ্যাডজেক্টিভ কি কাজ করে। অ্যাডজেক্টিভ হচ্ছে বাক্যের কোনো নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা বলে দেয়। অ্যাডজেক্টিভ কি করে, modifies a noun or pronoun or say something about a noun or pronoun of a sentence. তাহলে এই কাজটা যদি একটি শব্দ করে তাহলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এটা যদি একটা শব্দের সমষ্টি হয় এবং তার মধ্যে যদি ফাইনাইট ভার্ব না থাকে তাহলে সেটা হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর এটা যদি একটা শব্দ সমষ্টি হয় এবং তার মধ্যে যদি ফাইনাইট ভার্ব থাকে তাহলে সেটা হয়ে গেল অ্যাডজেক্টিভ ক্লজ। বুঝতে পারছো তাহলে তোমরা? এটাও एग्जांपल দিয়ে আমরা বুঝিয়ে দিচ্ছি। He is a man of friendly nature. He is a man of friendly nature. তাহলে এখানে দেখো, এখানে ফ্রেজ কোনটা, হি ইজ এ ম্যান, এখানে ম্যান হচ্ছে অবজেক্ট, অফ ফ্রেন্ডলি নেচার, এই অংশটাকে দেখো, অফ ফ্রেন্ডলি নেচার, এটা কিন্তু একটা গোটাটা একটা অংশ হিসেবে কাজ করছে, একটা এলিমেন্ট হিসেবে কাজ করছে এই বাক্যে। এটা কার সম্বন্ধে বলছে, এ হচ্ছে ম্যান সম্বন্ধে বলছে, আর ম্যানটা কি এখানে নাউন। তাহলে এই যে শব্দ সমষ্টি এটা একটা নাউনের দোষগুণ অবস্থা বলে দিচ্ছে যে লোকটি কিরকম অফ ফ্রেন্ডলি নেচার, বন্ধুত্ব সুলভ। তাহলে এই ধরনের যে গ্রুপ অফ ওয়ার্ডস এদিকে কি বলা হয়, অ্যাডজেক্টিভ ফ্রেজ। এটাই হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর একটা एग्जांपल দিব, the house is made of brick। তাহলে দেখো এখানে মেড অফ ব্রিক, হাউসটি কি দিয়ে তৈরি, বাড়িটির উপাদান বলে দিচ্ছে, একটা বাড়িটাকে মডিফাই করছে, যে বাড়িটি কি দিয়ে তৈরি, মেড অফ ব্রিক। তাহলে হচ্ছে এটা হচ্ছে একটা নাউন সম্বন্ধে বলছে, তাই এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তারপর একটা বাক্য দেখো, the girl in white is my sister। তাহলে এখানে একটা দেখো জিনিস, in white, এটা হচ্ছে একটা ফ্রেজ। এটা কি কি বলছে, the girl in white is my sister। তাহলে মেয়েটি যে সাদা পোশাক পরে আছে সে হয় আমার বোন। তাহলে in white এটা কিসের কাজ করছে, এটা the girl কে বর্ণনা দিচ্ছে, তার পোশাকের বর্ণনা দিচ্ছে। তাহলে in white এটা হচ্ছে একটা ফ্রেজ, আর এটা একটা নাউন সম্বন্ধে কিছু বলে দিচ্ছে, সেটা হয়ে গেল অ্যাডজেক্টিভ ফ্রেজ। বোঝা গেল?
এবার আমরা চলে যাব হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। তাহলে অ্যাডভার্ব ফ্রেজ, সরি অ্যাডভার্ব ফ্রেজ। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে অ্যাডভার্ব ফ্রেজ কাকে বলে। তাহলে যে ফ্রেজ বা যে শব্দ সমষ্টি বাক্যে অ্যাডভার্বের কাজ করবে তাকে আমরা বলবো অ্যাডভার্ব ফ্রেজ। অ্যাডভার্ব কি কাজ করে বাক্যে? বাক্যে হচ্ছে অ্যাডভার্বের কাজ, অ্যাডভার্ব বাক্যের ক্রিয়াটি কখন হয়, কোথায় হয়, কিভাবে হয় সেই জিনিসটা অ্যাডভার্ব বলে দেয়। বা বাক্যের কোনো অ্যাডজেক্টিভ সম্বন্ধে অ্যাডভার্ব কিছু বলতে পারে, বা অ্যাডভার্ব গোটা বাক্য সম্বন্ধে কিছু বলতে পারে। তো প্রথমে আমরা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেব যে অ্যাডভার্ব ফ্রেজটি কিভাবে কাজ করছে। এখানে একটা বাক্য লিখলাম, হি স্টপড ইন দ্য মিডল অফ দ্য স্পিচ। সে থেমে গিয়েছিল তার বক্তব্যের মাঝখানে। তাহলে এখানে হচ্ছে ইন দ্য মিডল অফ দ্য স্পিচ, এই অংশটিকে লক্ষ্য করো। এ কি কাজ করছে বাক্যে? দেখো এই অংশটুকুতে এটা হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস, এর মধ্যে কিন্তু কোনো ফাইনাইট ভার্ব নেই। কি কাজ করছে? এ হচ্ছে বলছে স্টপড, হি স্টপড, সে থেমে গিয়েছিল। কখন থেমেছিল? ইন দ্য মিডল অফ দ্য স্পিচ। তাহলে থামা কাজটা কখন হয়েছে? এটা একটা শব্দ দিয়ে প্রকাশ করা হয়নি, একটা এই গ্রুপ অফ ওয়ার্ডস দিয়ে প্রকাশ করা হয়েছে। তাহলে এটা কি ফ্রেজে কাজ করছে, এবং সেটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। আর একটা एग्जांपल দেখো, he tried hard and soul। এই অংশটুকু দেখো, hard and soul, she tried hard and soul to pass the exam। তাহলে hard and soul মানে মনে প্রাণে, সে মনে প্রাণে চেষ্টা করেছে পরীক্ষাতে পাস করার জন্য। তাহলে এই জিনিসটা কি করছে? ট্রাই, চেষ্টা করেছে। কি রকম চেষ্টা করেছে? hard and soul। তাহলে এটা কি বলছে? এই ক্রিয়াটা কি কিভাবে হচ্ছে সেটা বলেছে। তাহলে এটা হচ্ছে হয়ে গেল অ্যাডভার্ব ফ্রেজ। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ফ্রেজের যে তিনটা ভাগ, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, এগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। আর ক্লজের যে ভ্যারাইটিগুলো সেগুলো যদি অন্যদিন সুযোগ পায় সেগুলো নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই বলে আজকে আমার ক্লাস শেষ করছি।